আসসালামু আলাইকুম। ডিজিটাল প্রযুক্তি ষষ্ঠ শ্রেণী এই কোর্সের আমরা শিখন অভিজ্ঞতা এক নিয়ে আলোচনা করছিলাম। সমস্যা দেখে না পাই ভয়, সবাই মিলে করি জয়। এই যে শিখন অভিজ্ঞতা দুইয়ের আজকে আমরা আলোচনা করব। শিখন অভিজ্ঞতা দুইয়ে যেটা আছে, সমস্যা পেলাম, এবার খুঁজবো সমাধান আছে কোথায়। আমরা গত সেশনে আলোচনা করেছিলাম যে আমাদের চারপাশের সমস্যাগুলো কি, সেখানে কি কি সমস্যা। আমাদের বাসার কাজ ছিল যে সমস্যা খুঁজে বের করা, প্রশ্ন করা। আজকে আমরা সেইটাকেই আলোচনা করব এবং সেখান থেকে সমাধানগুলো খোঁজার চেষ্টা করব। এখন দেখো, আমাদের এখানে যেটা ছিল যে আমরা গত সেশনে বুঝতে পেরেছি যে আমাদের প্রতিদিন সমস্যার ধরন অনুযায়ী আমাদের বিভিন্ন রকম তথ্যের প্রয়োজন হয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা একটি সমস্যার সমাধান করে সেই সমাধানটি দিয়ে আমাদের আশেপাশের মানুষকে সচেতন করব। আজকের সেশনে আমরা বোঝার চেষ্টা করব এই সমাধানগুলো কোথায় আছে, অর্থাৎ তথ্যগুলো আমরা চাই সেগুলো এখন আছে কোথায়, সেই উৎসগুলো কি কি। তথ্যের উৎস সাধারণত দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মানবীয় উৎস, একটা হচ্ছে জড় উৎস। তাহলে আমরা তথ্যের উৎস কটি পেলাম? দুইটি। একটা হচ্ছে মানবীয় উৎস, একটা হচ্ছে জড় উৎস। এখন মানবীয় উৎসটা কি আমরা একটু পরেই জানবো। মনে করো তোমার বাসায় একজন জানিয়ে গেল কেন টিকা দেওয়া প্রয়োজন, আবার তোমার অভিভাবকের মোবাইল ফোনে কোথাও টিকা দিতে হবে তার তথ্য এলো। এখানে তোমার বাসায় আসা ব্যক্তিটি হলো মানবীয় উৎস, আর মোবাইল ফোনে যে মেসেজটি আসলো এটা একটি জড় উৎস। তাহলে মানবীয় উৎস হলো একজন মানুষ সক্রিয়ভাবে তোমাকে তথ্য দিচ্ছে। জড় উৎসটাই হলো যখন তোমাকে সক্রিয়ভাবে পর্যবেক্ষণ করে তথ্য পেতে হচ্ছে। তাহলে আমরা এভাবে আরও সহজভাবে চিন্তা করতে পারি, মানবীয় উৎস হচ্ছে আমাদের কোনো মানুষ বা কোনো মানবিক গুণসম্পন্ন কারো কাছ থেকে যখন আমরা পাচ্ছি তখন সেটাকে আমরা বলবো মানবীয় উৎস। তোমার কোনো চাচা মামা বা আশেপাশের কেউ তোমাকে কোনো ইনফরমেশন দিচ্ছে, সে যখন উৎস তখন ওটা মানবীয় উৎস। যখন আমরা অনলাইন থেকে এসএমএস এর মাধ্যমে ফেসবুকে বা অন্য কোথাও থেকে ইনফরমেশন পাচ্ছি তখন ওটাকে বলবো আমরা জড় উৎস। এখন এ পর্যায়ে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমরা কি জানি, জরিপ বা সংবাদ প্রস্তুত করতে ভিন্নভাবে তথ্যকে বিশ্লেষণ করা হয়। এই ক্ষেত্রে তথ্যের উৎসকে দুই ভাগে ভাগ দেখা হয়, সেগুলো হলো প্রাথমিক উৎস বা মূল উৎস, আর একটা হচ্ছে মাধ্যমিক উৎস ও পরোক্ষ উৎস। তাহলে এখানে তথ্যের উৎস আবার দুইভাবে, যখন আমরা স্বাভাবিকভাবে উৎস করলাম তখন পেলাম দুটো, একটা হচ্ছে মানবিক, একটা হচ্ছে জড়। আর এখানে যখন সংবাদ প্রস্তুত করা হয় তখন দুইভাবে চিন্তা করা হয়, একটা হচ্ছে প্রাথমিক উৎস বা মূল উৎস, আর একটা হচ্ছে মাধ্যমিক উৎস বা পরোক্ষ উৎস। তথ্যের মানবীয় উৎস এবং জড় উৎস এই নামগুলো দিয়ে আমরা অনুমান করতে পারছি কোনগুলো মানবীয় উৎস আর কোনগুলো জড় উৎস। কিন্তু মানবীয় উৎসগুলো বিভিন্ন রকম হতে পারে। নিচের ছকের মানবীয় উৎসগুলো দেখে নেই, ভেবে দেখি এই ধরনের উৎস থেকে আমরা কখন কি তথ্য নিয়েছিলাম কিনা। এখন ঘর 1.1 এইখানে দেওয়া আছে বিশেষজ্ঞ। যে বিষয়ে তথ্য প্রয়োজন সে বিষয়ে তার যথেষ্ট জ্ঞান রয়েছে। যেমন স্বাস্থ্য বিষয়ে তথ্যের প্রয়োজন হলে তাহলে নির্দিষ্ট বিষয়ের চিকিৎসক, কৃষি বিষয়ে তথ্য নিতে গেলে উপজেলা কৃষি বিশেষজ্ঞ, এরকম মানুষ। ধরো তুমি আহ, করোনা ভাইরাস সম্বন্ধে জানতে যাচ্ছ, সেটা ইফেক্ট সম্বন্ধে জানতে যাচ্ছ, এই বিষয়ে আমরা একজন কৃষি কর্মকর্তার কাছে গিয়ে যদি প্রশ্ন করি তিনি কিন্তু খুব একটা ভালো ইনফরমেশন দিতে পারবেন না। কিন্তু বরঞ্চ যদি আমরা একজন ডাক্তারের কাছে গিয়ে বলি এবং তিনি যদি করোনা ভাইরাস এবং এ সম্পর্কিত বিশেষজ্ঞ হয়ে থাকেন, উনি যে তথ্যটা দিবেন বা উনি যে আমাকে ইনফরমেশনগুলো দিবেন সেগুলো কিন্তু যথেষ্ট রকমভাবে অথেন্টিক হবে। তেমনি কোন ধানের গাছটা বা কোন চারাটি কখন উৎপাদন কখন রোপণ করলে ভালো হবে সেটা একজন কৃষি বিশেষজ্ঞ দিতে পারেন। তারপর অভিজ্ঞ ব্যক্তি, যে বিষয়ে তথ্যের প্রয়োজন সে বিষয়ে যার অভিজ্ঞতা আছে, যেমন কৃষি বিষয় হলে কৃষক, কোনো নির্দিষ্ট রোগের উপর হলে তার রোগে আক্রান্ত রোগী। যেমন তোমার ধরো ডেঙ্গু জ্বর হয়েছে, তুমি আহ, এটার অভিজ্ঞতা অর্জন করছো, ডেঙ্গু জ্বর হলে শরীরে কীরকম ব্যথা হয়, কি হয়, তোমার কেমন খারাপ লাগে, সেই ইনফরমেশনটা তুমি ভুক্তভোগী, তুমি বেটা দিতে পারবে না। ওই বিষয়টা নিয়ে কথা বলা হয়েছে। প্রত্যক্ষদর্শী, কোনো ঘটনা নিজে দেখেছে, যেমন মুক্তিযুদ্ধ নিয়ে কোনো তথ্য প্রয়োজন হলে উৎস হতে পারে একজন মুক্তিযোদ্ধা। এখন এখানেও একটা বিষয় থেকে যায়, সেটা হচ্ছে যে ইনফরমেশন এগুলোর ক্ষেত্রে বায়াস নিশ্চয়ও থাকতে পারে, কারণ প্রত্যক্ষদর্শী যে সামনে থেকে দেখছে তার কাছে একরকম, পিছনের ঘটনা অন্যরকম, এরকম অনেক কিছুই হতে পারে। তারপরে আসি ভুক্তভোগী, যে বিষয়ে তথ্য প্রয়োজন সে বিষয়টির কারণে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে এমন কেউ। যেমন বিষয়টি যদি বাল্যবিবাহ হয় তাহলে উৎস হবে বাল্যবিবাহের শিকার
হয়েছে এমন কোনো তার অভিভাবক, যেমন ধরো বাল্যবিবাহ খারাপ, আমরা সবাই সেটা বুঝি। এখন বাল্যবিবাহ কেন খারাপ এবং বাল্যবিবাহ হলে কি কি হতে পারে সেটা আমরা পড়েছি, কিন্তু আরও বেটার হয় যদি আমি বাল্যবিবাহ হয়েছে এমন কারোর সাথে কথা বলতে পারি এবং সে যে জিনিসগুলো ফেস করছে, যে জিনিসগুলো সে দেখছে তার লাইফের সাথে হয়েছে, তাহলে সেই মানুষটার তো ওইটার ভুক্তভোগী, এই ভুক্তভোগীর কাছ থেকেও তুমি ইনফরমেশনটা নিতে পারো। মানে সবাই মিলে ঘরটি পূরণ করি, সেটা হচ্ছে 1.2। এখন এখানে একটা ছবি দেখতেছো তোমরা, যে এখানে আহ, দুইজন মানুষ একটা ল্যাপটপের সামনে বসে আছে। এখানে মূলত এটা হচ্ছে জুয়েল, আর জুয়েল তার বাবার সাহায্যে ইন্টারনেট, এটা হচ্ছে জুয়েলের বাবা সাহায্যে একটি ইন্টারনেট ব্যবহার করে খুঁজলো তার এলাকায় শেখ রাসেল ডিজিটাল ল্যাব আছে কিনা, যেখানে কম্পিউটার শিখতে পারে। এখন ইন্টারনেট বা ওয়েবসাইট খুলে জুয়েল তথ্যটি নিল, তা হয়ে গেল তার প্রয়োজনীয় তথ্যের উৎস। এটি কি ধরনের উৎস? এটা হচ্ছে একটা তাহলে জড় উৎস। সে কি করলো তাহলে? ইন্টারনেট ব্যবহার করলো, ল্যাপটপটা ব্যবহার করলো, তাই এটা জড় পদার্থ। তার জন্য এটাকে আমরা বলবো জড় উৎস। এরপরে দেখো আরেকটা ঘটনা, মিতু তার মাকে জিজ্ঞেস করলো, তাহলে এটা হচ্ছে মিতু আর এটা মিতুর মা। মিতু তার মাকে জিজ্ঞেস করলো, মা বাজারে কি আম পাওয়া যাবে? মা উত্তর দিলেন, এখন মা উত্তর দিলেন হয়তো হ্যাঁ। তাহলে এইখানে মা যে তোমার উত্তরটা দিল, তাহলে মা কি? মানবীয় উৎস। তাহলে আমরা বুঝতে পারছি মানবীয় উৎসটা কি। আরেকটু ভেবে কি বলা যায় মা কোন ধরনের মানবীয় উৎস হবে? এখন বলো, অভিজ্ঞ, বিশেষজ্ঞ, প্রত্যক্ষদর্শী, ভুক্তভোগী। মা কি ভুক্তভোগী? আম আম পাওয়া নিয়ে সে ভুক্তভোগী হতেও পারে, তুমি যদি আম নিয়ে বাসায় খুব গ্যামজাম করো তাহলে ভুক্তভোগী হতে পারে, খুব টেনশনে পড়ে গেছে। না, হতে পারে সে এখন বললো যে তোমার প্রশ্নটা কি, মা বাজার কি আম পাওয়া যায়? হ্যাঁ, মা জানে বাজারে আম পাওয়া যায়, এখন কোন সিজন সেই অনুযায়ী সে জানলো, তাহলে সে এই বিষয়ে বিশেষজ্ঞ না, কিন্তু সে অভিজ্ঞ। সে জানে যে এই সময় আম থাকে, তাই বাজারে এই সময় আম পাওয়া যেতে পারে। আবার এমন হতে পারে যে তুমি যদি প্রশ্নটা এমন করতে, মা আজকে কি বাজারের ওইখানে আম আছে, এখন মা যদি ওই সময় আসছে বাজার থেকে, আসার সময় সে দেখছে যে ওই মোড়ে বাজারে আম আছে, তাহলে সে তখন কি হচ্ছে? প্রত্যক্ষদর্শী। হ্যাঁ, তখন মা বলবে যে হ্যাঁ মা, আমি আসার সময় দেখে এসেছি ওখানে আম আছে। তাহলে সে তখন হয়ে যাচ্ছে প্রত্যক্ষদর্শী। তাহলে এখন তুমি বলো যে একটা উৎস কত রকম ভাবে আমরা বিশ্লেষণ করতে পারি। মিতু তার বন্ধুরা মিলে ঠিক করলো বিদ্যালয়ের একটি বাগান করবে, কিন্তু তারা জানে না তাদের এলাকার মাটি ও আবহাওয়ার জন্য কোন গাছ উপযোগী এবং সেই গাছের যত্ন কীভাবে নিতে হবে। তাদের বিদ্যালয়ের মালি এসে তাদের প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করলো। তাহলে বিদ্যালয়ের মালিটি কী ধরনের উৎস হতে পারে? এটা তো অবশ্যই মানবীয় উৎস, আমাদের প্রথম টাইপের মধ্যে আসে মানবীয় উৎস। এখন আরেকটু ভেবে বলো তো, মালিক কোন ধরনের উৎস হতে পারে? এই চারটার মধ্যে মালিক কোন ধরনের হতে পারে? মালিক কি ভুক্তভোগী? বলো, আশা করি তোমরা বুঝতে পেরেছো, মালিক তো ভুক্তভোগী নয়। মালিক কি প্রত্যক্ষদর্শী? না। মালিক কি বিশেষজ্ঞ? না, কি সে তো এই বিষয়ে পড়াশোনা করেনি, কিন্তু মালিক অভিজ্ঞ, সে এই বিষয়ে কাজ করেছে, দীর্ঘদিন কাজ করেছে। সে জানে যে এখানে এই মাটিটা এইরকম, এখানে এই ফলের গাছ, এই ফুলের গাছটা ভালো হয়। যেমন ধরো বাংলাদেশের কিছু জায়গায় নির্ধারিত কিছু গাছ বা কিছু ফল ভালো হয়, যেমন লিচুর জন্য সবচেয়ে বিখ্যাত কি? দিনাজপুর। দিনাজপুরের লিচু অনেক নাম করছে, কারণ কি? কারণ ওই জায়গায় লিচুটা ভালো হয়। হাড়িভাঙ্গা আম রংপুরে হয়। তেমনই তোমার এমনিতে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, এরা বিশেষ করে ফজলি আমের জন্য বিখ্যাত। তাহলে এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে অভিজ্ঞতা থেকে আসছে, বিশেষজ্ঞর মাধ্যমে। কিন্তু বিশেষজ্ঞ কখন বলবো? যখন সে কোনো বিশেষায়িত জ্ঞান অর্জন করার পর সেটা নিয়ে জানছে। তাহলে এই পর্যায়ে আমরা যাব পরবর্তী বিষয়। এখন এখানে দেখো, তুমি বিদ্যালয়ে যাওয়ার পথে করোনা ভাইরাস বিষয়ক একটি পোস্টার দেখতে পেলে। করোনা ভাইরাস সম্পর্কে তোমার মনে কিছু প্রশ্ন ছিল, পোস্টার পড়ে তুমি সেই প্রশ্নগুলোর উত্তর পেলে। পোস্টারে কি ধরনের উৎস? এখন তুমি বলো তো, পোস্টারটা কোন ধরনের উৎস? এটা কি মানবিক না জড়? এর কি জীবন আছে? নাই। সো উত্তর কি হবে? জড়। তারপরে ইন্টারনেটের তথ্য অনুসন্ধানের ক্ষেত্রে বিষয়গুলো মাথায় রাখতে পারি। তোমরা যদি ইন্টারনেট ব্যবহার করার সুযোগ থাকে এবং ব্যবহারের জন্য পরিবারের অনুমতি থাকে, তাহলে ইন্টারনেট ব্যবহার করে তথ্য অনুসন্ধানের চেষ্টা করতে পারো। কারণ আমাদের প্রত্যেকের হয়তো ইন্টারনেট ব্যবহারের সুযোগ নেই, বা সুযোগ থাকলেও পরিবারের অনুমতি নাও থাকতে পারে। তবে এখন মোটামুটি সবাই তোমরা ইন্টারনেট ব্যবহার করতে পারো, আর বিশেষ করে যারা এই ভিডিও দেখতেছো তারা তো অবশ্যই ইন্টারনেটেই দেখতেছো, তার মানে তোমার সেই সুযোগটা আছে। তবে মনে রাখবে, যদি ইন্টারনেট না থাকে তাহলে সেটি নিয়ে মন খারাপ করার কিছু নেই।
আশা করি তোমার নাই, কারণ তোমার কাছে আছে, কিন্তু যাদের নাই তাদের সাথে তুমি শেয়ার করতে পারো। এটি ছাড়াও আমরা এই বিষয়টি খুব ভালো করে শিখতে পারবো যে যারা এই ডিজিটাল প্রযুক্তিগুলো আবিষ্কার করেছেন তারা কিন্তু তোমাদের বয়সে এই প্রযুক্তিগুলো পাননি। তোমাদের মধ্যে কেউ কেউ আগামী দিনে প্রযুক্তিগুলোর আবিষ্কার করবে, সেগুলো আমরা এখন কল্পনাও করতে পারছি না। চিন্তা করো, আজ থেকে 10 বছর 5 বছর আগে আমরা এগুলো কল্পনা করতে পারিনি, যেগুলো এখন হচ্ছে। তোমরা যখন আরও আসবা তখন আরও ফাস্ট হবে, প্রযুক্তি এত এগিয়ে যাবে যে এখন সেটা আসলে আমরা কল্পনা করতে পারতেছি না সামনের প্রযুক্তিতে কোথায় কী হচ্ছে। এখন দেখো, সার্চ ইঞ্জিনের মাধ্যমে আমরা সাধারণত ইন্টারনেটের তথ্য খুঁজে থাকি। এখন কথা হচ্ছে, সার্চ ইঞ্জিনটা কি? সার্চ ইঞ্জিন হলো এক ধরনের মাধ্যম যার সাহায্যে ইন্টারনেটে থাকা সকল তথ্য প্রয়োজন অনুযায়ী তথ্যগুলো খুঁজে নিতে পারি। সবচেয়ে পরিচিত সার্চ ইঞ্জিন হলো গুগল। এছাড়াও রয়েছে বিং, বিন্দু, ইয়াহু, ইয়ান্ডেক্স, আক্স ডট কম, এরকম আরও অসংখ্য। তার মধ্যে গুগলটা সবচেয়ে বেশি জনপ্রিয়, আমরা গুগলকে সচরাচরই আমরা জানি। আর এই যে সার্চ ইঞ্জিনগুলো সাধারণত একটা ওয়েবসাইট। ওয়েবসাইটটা কি করে, তুমি কোনো একটা কিওয়ার্ড দিলে, কিছু লিখলে, সেই লেখাটাকে পুরো পৃথিবীর সমস্ত ওয়েবসাইটে সেই খুঁজে বেস্ট অপশনগুলো তোমার সামনে এনে দেয়। এটাই হচ্ছে একটা সার্চ ইঞ্জিনের কাজ। আমরা আরও সামনে পড়বো কিওয়ার্ড কি, সার্চ ইঞ্জিন কীভাবে কাজ করে, এগুলো নিয়েও আমরা শিখবো। ভয়ের কিছু নেই, আরও ক্লিয়ার হয়ে যাবে আমাদের। এখন এই দেখো, কিওয়ার্ড। কিওয়ার্ডটা আসলে কি জিনিস? ইন্টারনেট তার বিপুল তথ্য ভাণ্ডার থেকে কিওয়ার্ড ধরে আমাদের জন্য তথ্য খুঁজে বের করে আনে। মনে করো, আমি জানতে চাইলাম বাংলাদেশের সবচেয়ে ছোট নদীর নাম কি। এই পুরো বাক্যে কিওয়ার্ড হচ্ছে বাংলাদেশ, ছোট, নদী। আমরা চাইলে পরীক্ষা করে দেখতে পারি, এই পুরো লাইনটি লিখে তথ্যগুলো আসে, শুধু 3টি শব্দ লিখলেও একই তথ্যগুলোই আসে। তাহলে তুমি যদি সুনির্দিষ্ট কিওয়ার্ড দিয়ে ইন্টারনেটে সার্চ দিতে পারো, তত দ্রুত এবং কার্যকর তথ্য তুমি পাবে। কিওয়ার্ড হচ্ছে মূল শব্দ, যেই শব্দগুলো দিয়ে সাধারণত ইন্টারনেটে খোঁজা হয়। আরেকটু ডিটেলসে যদি যাই, সার্চ দেওয়ার পর তুমি যদি দেখতে পাবে অনেকগুলো ওয়েবসাইটের সাজেশন বা ফলাফল আসে। এক্ষেত্রে অধিকাংশ সময় সবার আগে উইকিপিডিয়া। উইকিপিডিয়ার সব তথ্য কিন্তু নির্ভরযোগ্য নয়, এটাও মাথায় রাখবা। উইকিপিডিয়া যা থাকে তাই যে সঠিক তাও কিন্তু না, কারণ উইকিপিডিয়াও আমরা এডিট করতে পারি। তাই উইকিপিডিয়া থেকে কোনো তথ্য পাওয়ার পর আরও 2-1টি ওয়েবসাইট দেখে নেবে সবাই যাতে একই রকম তথ্য দিচ্ছে কিনা, একটু চেক করে নিতে হবে, রিচেক। ওয়েল নোন, তারপরে বিশেষ করে অথেন্টিক কোনো নিউজ পেপার, যেগুলো বড় নিউজ পেপার, এই ধরনের নিউজ পেপারের সাথে লিঙ্ক আপ থাকলে তখন তথ্যটাকে সঠিক হিসেবে নেবে। কারণ আমাদের অনলাইনের জগতে প্রচুর ফেক ইনফরমেশন রয়েছে, যেগুলো ভুল ইনফরমেশন রয়েছে, আমাদেরকে সেটা ভুলে ভরা অনেক কিছুই থাকতে পারে, খুব সাবধান থাকতে হয়। তথ্যের পাশাপাশি অনেক সময় অনেক বিজ্ঞাপনের ওয়েবসাইটও চলে আসে, সেগুলোতে ক্লিক করলে প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে না। অনেক সময় উপরে দেখবে যে স্পন্সর্ড বা তোমার কিছু থাকে যে ওখানে উপরে লেখা, একটা ক্লিক করবা যাবা আর এখানে বিজ্ঞাপন থাকে ওগুলাতে। কোনো ওয়েবসাইট থেকে তথ্য নেবে তা নির্ধারণ করাটাও জরুরি। বাংলাদেশের কোনো তথ্য হলে সরকারি ওয়েবসাইট থেকে তথ্য বাতায়ন থেকে নেওয়াটা নির্ভরযোগ্য, সবচেয়ে বেশি বুদ্ধিমানের কাজ হবে। তথ্য বাতায়ন খুঁজে না পেলে দেখবে কোনো নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম, যেমন বাংলাদেশের নির্ভরযোগ্য বড় বড় যে সংবাদ মাধ্যমগুলো রয়েছে, তোমার প্রথম আলো, ডেইলি স্টার, যুগান্তর, ইত্তেফাক, এই যে বড় বড় সংবাদ মাধ্যমগুলো রয়েছে তাদের ওয়েবসাইট কিনা আসছে কিনা সেগুলো দেখতে হবে। তারপর ওয়েবসাইটের তথ্যটি সর্বশেষ কবে প্রকাশিত হয়েছে এবং সেটি দেখে নেওয়াটাও জরুরি। এখন এমন একটা ইনফরমেশন তুমি দেখতেছো, যে ইনফরমেশনটা আজকে দেখতেছো সেটা 10 বছর আগের হয়ে গেছে বা অনেক আগের, তাহলে ওইটার হয়তো ভ্যালিডিটি এখন নাও থাকতে পারে। এইটাও একটা বিষয় থাকে। তাহলে এই বিষয়গুলো আমরা বুঝে নেব। এখন আমাদের বাড়ির কাজ। বাড়ির কাজ হচ্ছে, গত দিন বাড়ির কাজ হিসেবে আমরা সমস্যা খুঁজে বের করেছিলাম, তার সমাধানের জন্য তথ্যের উৎস পত্রিকা, টেলিভিশন, ইন্টারনেট, বই, কোনো ব্যক্তি ইত্যাদি হতে পারে, তা খুঁজে বের করা। আশা করি তোমরা তোমাদের খাতায় সমস্যা খুঁজে পেয়েছিলে, সমস্যা কিছু লিখেছিলে, সেই সমস্যাগুলোর তোমার যে উৎসটা কোথা থেকে পেতে পারি সেগুলো একটা ফাইন্ড আউট করে একটা সারণী তৈরি করে তোমরা সুন্দর করে লিখে নিবা, যেভাবে আমরা আজকের আমাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিয়ে আলোচনা করলাম। ধন্যবাদ সকলকে।